আমি যখন ঢুকছিলাম তখন রতনদাকে আমি জিজ্ঞেস করছিলাম, আজকে কিন্তু আমি অনেক কথা বলবো। বলে কই এলেন? আমি কই কি কইরা কমো, এটা তো সাংগঠনিক সভা, এখানে তো মিডিয়ারও আছে। বলে আর কিচ্ছু হবে না, কয়ে দেন। আমি কিন্তু বিপ্লব বাবু আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, রাজ্যসভার সদস্য, তারপর আবার এমপি এখানে আসবে আমার জানা ছিল না। আজকে এই মঞ্চে উনি এসেছেন, আমি অত্যন্ত আনন্দিত। কিছু লোক আছে আপনি দেখবেন একটা কানেক্ট হয়, সব মানুষ কিন্তু সব মানুষের সাথে কানেক্ট হয় না। তো ওনার উপস্থিতি যখন হয়েছে, yesterday also, the day before yesterday, the same thing had happened in Promo Fest, Unity Promo Fest. I was not informed. কিন্তু আসার পরে এই যে একটা আমাদের হৃদ্যতাপূর্ণ কথাবার্তা হয়েছে, আমাদের যে পুরনো যে রিলেশন, এবং তার জন্য যে মেইন কারিগর রতননাথ মহোদয়, আমি দেখি সব বুঝি। আর আমাকে তো আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বারবারই আমাকে এটা বলতেন যে চাণক্যই দেখো সব জায়গায় উনি। আমিও ওনাকে দেখেন কি করছে, সে প্রোমো ফেস্টের মধ্যেও দেখেন একটা আলাদা, সবাইকে ডান্স করাচ্ছে, নাচ করাচ্ছে ইত্যাদি। তো এটা আমাদের জন্য, আমরা অন্যান্য পার্টির মতো না বসে রইলাম, গম্ভীর হয়ে বসে রইলাম। দেখেছি কমিউনিস্টদের আগে দেখতাম, এখনো দেখি, এমন সব মনে হয় যেন সব তাত্ত্বিক নেতা। আমাদের তাত্ত্বিক নেতার দরকার নেই। আমরা সাধারণ মানুষ, সাধারণে বিশ্বাস করি, সাধারণভাবে চলার চেষ্টা করি। আমার তো মনে হয় কালকে যদি আমি বাজারের ব্যাগটা নিয়ে আমি যেতে পারতাম, সবচেয়ে খুশি মানুষ শুধু আমি হতাম। কিন্তু কি করব, আলটিমেটলি আমি যে ঘর থেকে বেরিয়েছি, যে বুথ থেকে আমি বেরিয়েছি, সবাই তো সব জায়গায় এখন যে জায়গায় আছি থাকবে না। কাজে নিজের রুটকে কিন্তু ভুললে চলবে না। এখানে পৃষ্ঠা প্রমুখ ভাই বোনেরা আছেন মোর্চার, আমি শুনলাম যে বাইরের এখান থেকে আরও দুটো যে বিধানসভা আছেন সেখান থেকেও যারা মণ্ডল প্রেসিডেন্ট এবং ওইখানকার যারা নেতৃবৃন্দ, তাদেরকে এনেছেন। 7-8টা আমাদের যে মোর্চা আছে সেই মোর্চাদেরও এখানে সমস্ত লিডার এখানে উপস্থিত। আমি সবাইকে করজোরে নমস্কার এবং প্রণাম জানাচ্ছি। বন্ধুগণ, আমাদের মাঝে উপস্থিত আছেন যার কথা আমার মনে হয় যত বেশি বলবো ততই কম হবে। রতনদা আমাদের এই এলাকার সবার আদরণীয় বিধায়ক, পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যের মিনিস্টার। আমাদের বিধানসভায় যখন যায়, যেটা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছিলেন যে আমাদের যে যশস্বী গৃহমন্ত্রীজি উনি যখন কথা বলছিলেন আমি শুনছিলাম, নতুন নতুন মুখ্যমন্ত্রী হলে অনেক সময় সমস্যা হয়, এবং সেই জায়গার মধ্যে ওনাকে কি বললেন, কারণ ওনাদের এত বেশি এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে বললেন ওই একটু ছোটো মতো যে একজন লোক আছে ওনার সাথে কথা বলুন। আমি দেখতাম, আমি 2016-তে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি। আমি যখন 2016-তে যোগদান করি, তার আরও 8 মাস আগে হঠাৎ করে একটা টেলিফোন আসলো, বলে আমি ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি বলছি। আরে বলুন বলুন বলুন, আমার নাম বিপ্লব দেব। আরে আর নাম বলতে হবে না, আমি দেখেছি আপনাকে মাঝে মাঝে, আমি যখন স্কুটারে করে যাই মেডিকেল কলেজে, গাড়ি করে যাই, আপনাকে দেখি, কিন্তু আপনার সাথে পরিচয় নেই। আর আপনার যে পার্সোনালিটি, এমনিতেই দেখতেই, কালকে মজাকের সাথে কথা বলছিলাম একটা বিষয়ে, সেটা আর এখানে বললাম না, পরশুদিন, যে এই ফিগার, এই পার্সোনালিটি যে খাতে রাখবেন, যে বাটিতে রাখবেন, সেই রকমই হয়ে যায়। মুখ্যমন্ত্রী হিসাবে যখন আমাদের মাননীয় আমাদের যশস্বী প্রধানমন্ত্রীজি ওনাকে বানিয়েছেন, তখন
এই রতনদার পরামর্শে আস্তে 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 করে 4.5 বছর প্রায় উনি ত্রিপুরা রাজ্যের উন্নতির লক্ষ্যে কাজ করে গেছেন। তার আগেও পার্টির জন্য কি করেছেন আপনারা সবাই জানেন। আমি যখন এই ফোন পেলাম, আমি বললাম কি বিষয় বলুন। এবং প্রথমে সুবল ভৌমিক ফোনটা করেছিল আমাকে, আমাদের প্রদেশ বিজেপির সহসভাপতি। ফোন করে, আপনি দাদা একটু কথা বলেন। তখন বললেন যে আপনার নামটা দিতে হবে। কি নাম? বলে আমরা ডক্টর সেল করছি দিল্লিতে, এই সেলে আমি না একটু রাজনীতির সবসময় কমিউনিস্টদের এগেনস্টেই, জন্মের থেকে এদের এগেনস্টে আমি ছিলাম। তো হঠাৎ করে এই ধরনের, আমি বললাম আচ্ছা দিয়ে দিন। দেওয়ার পরে প্রথম ওনার সাথে আমার কথা হয় প্রায় 8 মাস আগে, 2016। একদিন কি জানি মনে হলো স্যাটারডে, আমার চেম্বারও বন্ধ। আমি আমাদের যে পার্টি অফিস, কেন্দ্রীয় আমাদের স্টেট অফিস, সেখানে আমি যাই। তখন সুনীলজিও বসেছিলেন ওনার সাথে। আমি আবার একটা কার্ড নিয়ে যাই, আমার যে ভিজিটিং কার্ড। আমি যখন ভিতরে ঢুকলাম, ওনাকে আমি দিলাম, মাই নেম ইজ ডক্টর মানিক শাহ। বলে আরে রাখেন রাখেন, আপনার এটা লাগতো না, আপনার আমি চিনি। সেখান থেকে শুরু। বলে কালকে আপনার জয়েন করতে হবে। তাই আমি বললাম তো আগের কি করলাম? 8 মাস আগে তো আপনি আমার নাম নিলেন, এখন করলেন কালকে জয়েন করতাম। না না এইসব হবে না। শুনলে তো নেই কালই জয়েন করনা। আমি বললাম কী করে জয়েন করি? আমি কিছু কিছু সামাজিক সংস্থার সাথে যুক্ত এবং তারাও আমার উপরে নির্ভরশীল, অনেক সময় অনেক বিষয়ে পরামর্শ নেয় এবং এগুলো অনেকটা নিউট্রাল সংগঠন। সেখানে আমি বললাম যে, উনি বললেন যে না আপনি কালকেই জয়েন করতে হবে। উনি কিন্তু এইভাবে একের পর এক লোককে টেনে 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 পার্টিকে বড় করেছে এবং এর মধ্যে আমিও একজন। বন্ধুগণ, আমার এখনো মনে আছে তখন এই খবর যখন স্ক্রল হচ্ছিল টিভির পর্দায় নিচে, যে ডাক্তার মানিক সাহা, আমার যত নাম ছিল পেশাগতভাবে সবাই চিনে, সেই হিসাবে স্ক্রল হচ্ছে ডাক্তার মানিক সাহা কালকে বিজেপিতে জয়েন করছে। আর কথা নেই, যারা বিজেপিতে পরবর্তী সময়ে জয়েন করেছে সেখান থেকে আবার এখান থেকে আবার চলেও গেছে। ফোন আসছে বারবার, আরে আপনি এখানে জয়েন করবেন না, জয়েন করবেন না, আপনি শুনলাম এখন। আরে আমি বললাম কেন? আমি তো কথা দিয়ে দিয়েছি। বলে না না আপনাকে একটা বড় পোস্ট দেব আপনাকে। আমি বললাম এতদিন মনে ছিল না, এতদিন মনে ছিল না। আর আমি যখন কথা দিয়েছি আমি কথার খেলাপ করব না। বলে আপনি বলুন আপনার মেয়ে আসবে কালকে এয়ারপোর্টে, সেখানে আপনি চলে যাবেন। আমি মিথ্যা কথা, আমার প্রাক্তন মুখ্যমন্ত্রী সেটা ভালো করে জানে, আমি মিথ্যা কথা বলি না কোনোদিন, নেভার। আমি আমার যে সব সামাজিক সংস্থাগুলো ছিল তাদের সাথে সকালবেলা গিয়ে ওদের সাথে আমি কথা বললাম, ভাই আমি তো জয়েন করতে যাচ্ছি ভারতীয় জনতা পার্টিতে, তোমরা যেহেতু একটা নিউট্রাল সংগঠন, এগুলো প্রচুর 3-4টা এরকম ছিল, আমি যদি থাকি তাহলে তোমরা পলিউটেড হয়ে যাবে, তোমরা কিন্তু বলবে এটা বিজেপির সংগঠন, কাজে আমাকে প্লিজ, আমি কিন্তু এই কাজটা করি। এসে জয়েন করলাম। সুনীলজিও ছিলেন, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন, ফণিদাও ছিলেন, আমার মনে আছে। জয়েন করার পর সেই শুরু হলো যাত্রা। একটু কীরকম যেন একটা লাগছিল, ওই যে ক্লাস 1-এ যখন স্কুলে যাই না প্রথম, এখন যে আমরা অনেকগুলো স্কিম করেছি, রতনদাই এই স্কিম করেছে, যে কিছু যে 14 দিনের কোর্স, যে অ্যাক্লামেটাইজেশন করতে হবে। এই যে বিজেপিতে জয়েন করলাম, অ্যাক্লামেটাইজেশন লাগবে, সেই পরিবেশকে খাপ খাওয়াতে হবে, আমার অবস্থাটা সেরকম হয়েছিল। তো সেই জায়গায় আজকে আমি 2016-তে আমার মনে আছে জয়েন করলাম এবং পরবর্তী সময়ে আমাকে বলে আপনার একটা জায়গায় যেতে হবে, বিস্তারক। আমি বললাম এটা আবার কি বিস্তারক? কি তো সাংঘাতিক। আরে
তো বিস্তারক নিয়ে পড়াশোনা করতে লাগলাম। তখন তো গুগলও এরকম ছিল না, বা জানি না এইসব বিস্তারকের আবার আসবেও কিনা সেরকম। এখন যেমন কথায় কথায় আমরা সব কিছু করতে পারি। বিস্তারক নিয়ে পড়াশোনা করে আলাম। আচ্ছা, এই কাজ গেলাম আমি আর রাজীব বাবু। কীভাবে যাব? একটা ছোট গাড়ি, সেই ছোট গাড়ি কোনো রকম ব্যবস্থা করে সেখানে গেলাম। সোনামুড়াতে গিয়েছি প্রথম। সেখানে একটা মোটামুটি একটা কি বলবো, ডিবিলিট মানে ডেলিপিটেড একটা যে হলঘর ছিল, সেখানে গিয়ে আমি যখন আমার বক্তব্য আসলো এবং আমাকে উপরে বসালো, রাজীব বাবুও ছিল, তখন বলছে একজন মাইনরিটির একজন ব্যক্তি যখন বলছে ভারত মাতা কি, আমি অবাক হয়ে গেলাম যে সোনামুড়ার মতো জায়গায় আজকে একটা মাইনরিটি ভারত মাতা কি জয় বলছে। নিশ্চিত 2018-তে ভারতীয় জনতা পার্টির সরকার হবে। আমার মনে আছে একবার, আমি জানি না, আমি আজ পর্যন্ত ওনার সাথে আমাদের যে আজকে এখানে যিনি বসে আছেন, একটু আগে যিনি বক্তব্য রাখলেন, বর্তমানে আমাদের ওয়েস্টের এমপি এবং মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, খুব বিশ্বাস করতেন আমাকে। অনেক ঝড়ঝাপটা গেছে, একবার চক্রান্ত হয়েছে, বহু চক্রান্তের পর উনি যখন আমাকে দায়িত্ব দিলেন, প্রথমে একের পর এক আমি এই পৃষ্ঠা প্রমুখের ইনচার্জ আমাকে বানানো হয়েছিল এবং সেটা উনি করেছিলেন। আবার সমস্যা, পৃষ্ঠা প্রমুখের কি আবার, এটা কি, এগুলো নামই তো শুনিনি। পৃষ্ঠা প্রমুখ, পেজ প্রমুখ, পান্না প্রমুখ মুখস্থ করে ফেললাম। আর আমার একবার দেখলেই অনেক কিছু মন থাকে, যেহেতু জানি না ব্রেনের কি অবস্থা। সমস্ত জায়গায় যেতাম। আর ওনার একটা সমস্যা কি, আমি সমস্যাই বলবো, যে উনি মনিটরিং করতে থাকে, হঠাৎ করে একটা ফোন আসে, আর উনি আমাকে কিন্তু সবসময় মানিকবাবু বা ডাক্তারবাবু সম্বোধন করে। আজকের দিনও কোনোদিন মুখ্যমন্ত্রী বলিনি। আর আমিও ওই চুলকাইয়া কেমন আছেন, ভালো আছেননি, আজ পর্যন্ত ওনার নামও নেই না, কারণ বয়সে উনি আমার থেকে অনেক কম, যে কারণে মুখ্যমন্ত্রী কই নাই। এখনও কিন্তু আমি কেমন আছেন, ভালো আছেননি এইভাবে কইয়া কিন্তু আমরা সম্পর্ক চলছে, কারণ আমাদের সংস্কারই এরকম। অনেক ছোট বয়সে আমার থেকে। তো এই যে রিলেশন, সেই রিলেশন আমরা কিন্তু, যখন আমাকে বলল যে আপনি তো এই আমাদের যে মেম্বারশিপ ড্রাইভের ইনচার্জ আপনার হতে হবে, আমি বললাম আবার মেম্বারশিপ ড্রাইভ, পৃষ্ঠা প্রমুখ তো সারলো, আবার মেম্বারশিপ ড্রাইভ। আমি জানি না, এখানে অনেকে হয়তো বা আমার এই মেম্বারশিপ ড্রাইভের সময় আপনারা অনেকেই হয়তো যুক্ত হয়েছিলেন। এটা কি আবার? আমি তো যখন উনি স্টেজে বসেছিলেন, সাথে কেন্দ্রীয় নেতৃত্বও ছিলেন, অনেকে ছিলেন, আমাকে উনি জিজ্ঞেস করছেন, মানিক বাবু আপনার টার্গেট কতজন মেম্বার বানাবেন? আমার ABCD কোনো খবর নাই, আমি জানি না। আমি বললাম 3 লাখ। বললাম 3 লাখ বানিয়ে দেবেন? আমি বললাম বেশি তো বলে ফেলিনি, হারি আমি তো বুঝতে পারলাম না, এখন তো বলাও যাচ্ছে না। তারপর যা হয় আমাদের তৎকালীন সময়ের সমস্যা, 1,20,000 মাত্র আমি খুঁজে টুজে পেয়েছি আমাদের পুরনো অফলাইন আর অনলাইনের, সেই 1,24,000। সেটার থেকে কাজ শুরু হলো বিভিন্ন জায়গায়। আর রিপোর্টিং তো দিতেই হবে, প্রতিদিন হোয়াটসঅ্যাপে বসে বসে পাঠাই যে আজকে এমুক জায়গায় এতটা মেম্বারশিপ হয়েছে। এমনিতেই কিন্তু ত্রিপুরাতে 2018-তে এমনিতেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজির যে আশীর্বাদ, আমাদের যাকে রাজনীতির চাণক্য বলা হয়, এখানে চাণক্য আমাদের এখানে ত্রিপুরা রাজ্যের তৎকালীন সময়ে সভাপতি ছিলেন, সর্বভারতীয় সভাপতি আমাদের যশস্বী গৃহমন্ত্রী, এবং উনার যে কর্মকৌশলতা, উনি যেভাবে চিন্তা ভাবনা করেছেন, তবে গিয়ে কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিকভাবে এত শক্তিশালী হয়েছে।
সেটা বলার অপেক্ষা রাখে না। কত বানিয়েছিলাম? 7 লক্ষ, 7 লাখ, 6 লাখ সামথিং, অ্যাবাউট 7 লাখ পৃষ্ঠা প্রমুখ আমি তখন বানিয়েছিলাম। এখন আমাদের এখানে উপস্থিত আছে ভগবান দাস, সাধারণ সম্পাদক। উনি তখন আবার এবার উনাকে ইনচার্জ করা হয়েছে। ওনাকে আমি যতটুকু পেরেছি ওনাকেও আমি সাহায্য করেছি, দিস ইজ দ্য ওয়ে, তুমি এইভাবে করো। আমি কিন্তু কাজে আমি যতটুকু করেছি তার থেকে তোমার কিন্তু বেশি করতে হবে, এবং সেটা উনি করে দেখিয়েছেন। তো এইভাবেই আমরা কাজ করেছি। কিন্তু গতকাল আপনাদের জন্য মানে কি বলবো, আজকে যেহেতু আমি স্টেজ পেয়েছি, গতকাল একটা সিনেমা দেখছিলাম, একটু রাতই হয়ে গেল। আমি সাধারণত সিনেমাটা নামে কিন্তু দেখি না, কিন্তু জালিনওয়ালাবাগ, আমি জানি না আপনারা দেখেছেন কিনা। দেখেছেন কেউ? দেখবেন বইটা। হঠাৎ করে কি ব্যাপার, সেই কাহিনী আপনারা সবাই জানেন, কিভাবে নির্মমভাবে হত্যা করেছে, কিভাবে জেনারেল ডায়ার কিভাবে খুন করেছে সব জানে। সেই জায়গায় এটাকে ঢাকার জন্য এই ব্রিটিশেরই একজন অ্যাডভোকেট ছিল সে, এবং রোল মানে সেখানে আমাদের বিশিষ্ট যারা হিরোরা আছেন সেখানে রোল সেটা করেছেন। সে ব্রিটিশকে বাঁচানোর জন্য এতদিন ধরে নানা রকম, এবং তার জীবনে কোনো কেস সে হারেনি। তারপর যখন এই বিষয়ে যখন আস্তে 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 করে উনার একজন যিনি লিডার ছিলেন, সেই লিডার যখন পানিশমেন্ট হলো উনার কারণে, উনি খালি যাওয়ার সময় বলেছেন একদিন তুম সমঝোগে, किस लिए तुम मुझे ये कारागार में भेज रहे हो ना, ये तुमको आने वाले दिन समझेगा। আর কি হলো আজকে আমি পুরোটা বলার দরকার নেই। কিছুদিন বাদে যখন উনি জানলেন যে কিভাবে নির্দয়ভাবে আমাদের এতগুলো লোককে জালিনওয়ালাবাগের একটা মানে কলঙ্কময় ইতিহাস, সেই জায়গায় লাস্ট এই ব্রিটিশ ঠিক করলো উনারই প্রিয় বন্ধু আরেকজন অ্যাডভোকেট, আগের অ্যাডভোকেট দিয়ে বলে হবে না, ইচ্ছে নেই হোগা, কুবুদ্ধি দেবেন না, কিন্তু আমরা ভারতীয় ছিল তখন, বলেছে গিয়ে দেখা করেছে, গিয়ে বলছে कैसे आप, मैं ठीक हूँ, आप क्यों आए हो। ধীরে ধীরে বলছে আরে আপনার যে বন্ধু আছে, আর একদম ইন্টিমেট ফ্রেন্ড, এবং সেও কিন্তু একই লেভেলের উকিল অ্যাডভোকেট, বলছে আরে আপনার সম্পর্কে আপনার যে বন্ধু আছে অ্যাডভোকেট যা তা বলে আপনার সম্পর্কে, ডিভাইড অ্যান্ড রুল কেস নিয়ে নিল। শেষ পর্যন্ত কিন্তু আমি সবসময় কথাটা মনে হয় আমার, অনৈতিক ব্যক্তি কোনোদিন নৈতিকতার পাঠ কোনোদিন নৈতিক ব্যক্তি বনতে পারবে না, আর যারা নৈতিক ব্যক্তি কোনোদিন অনৈতিক কাজ করবে না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা দেখলাম কালকের এই পিকচারে, আমি সাধারণত প্লিজ আমি কিন্তু সিনেমাটা দেখি না, এখন সময় নেই, টাইম কোথায়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটা আমি দেখলাম যে এই বন্ধু লাস্ট পর্যন্ত হারলো, অনেক চেষ্টা করেছে, এবং এটা আমাদের জন্য একটা শিক্ষা। আমাদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল করে অনেকে, যে রিলেশন আমাদের যে পূর্বতন মুখ্যমন্ত্রী আমার সাথে ছিল, তার মধ্যে অনেকে চেষ্টা করে, বা আমাদের পার্টির মধ্যেও একজন আরেকজনের সাথে এরকম করে, আর বসে আছে। কালকে কি বলছে জিতেন চৌধুরী, আরে এরা তো নিজেরাই বইরা 28-এর আগেই যাইব গা, মানে নিজেরার ক্ষমতা নাই, আমরা যদি ঝগড়াঝাটি করি তৈলেই যাইব গা, এই আশায় আছে। মানে চরিত্রটা আপনার দেখুন, বলুন যে আমাদের যে সমাজবাদীর যে চিন্তাধারা, সমাজবাদের কথা বলি, কমিউনিস্টদের কথা বলি,
মানুষের কাছে যাই, শ্রমজীবী মানুষের জন্য আপনারা প্রোলেটেরিয়ানের কথা বলেন, সেখানে বইয়ের মধ্যে প্রথম পৃষ্ঠায় লেখা আপনারা গণতন্ত্র মানেন না, তারপরেও এখন বাধ্য হয়ে মুখোশ পরে গণতন্ত্রের কথা বুড়ি আওড়াচ্ছেন। সেই জায়গায় বসে আছে যে কিভাবে 28-এর আগে কিভাবে যাওয়া যায়। আবার এক এক সময় বলে মানিকবাবুকে আমরা ডিস্টার্ব করবো না এখন। এটাও কিন্তু পলিটিক্স। পলিটিক্সটা কি? যে যদি আমাকে প্রশংসা করে তাহলে তো আরেকজনের সমস্যা হবে। আমি দেখি এগুলো যে মানিকবাবুকে 28 অবধি সম্পূর্ণভাবে উনি ওনার কাজ চালিয়ে যাক, আমাদের সমস্যা নেই। তো মাঝে মাঝে আমাকে আমাদের এক্স চিফ মিনিস্টার বলেন, আরে সিপিএমডি বা আর উনি না, আর অনেকে বলে আপনার দিকে খুব প্রশংসা করে। এটা অন্য পার্টিও, কংগ্রেসেরও করে, কিন্তু সেম, এদের কাজেই এরকম। তো সেই জায়গার মধ্যে আজকে এই যে ডিফারেন্স আমাদের এখানে যারা কার্যকর, আমি উদাহরণগুলো এই কারণে দিলাম যে বিশ্বাস একটা এমন এক জিনিস, এ বিশ্বাস প্রতিটা ক্ষেত্রে পৃষ্ঠা প্রমুখ, আমাদের বুথ প্রেসিডেন্ট, আমাদের মন্ডল প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, আমাদের যারা অন্যান্য নেতৃত্বরা আছেন, এর মাঝখানে বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, সেই শব্দটা আপনাদের ঢুকিয়ে দিতে হবে। যত বিশ্বাস আপনারা সেখানে রাখবেন তত বেশি আমাদের পার্টি কিন্তু শক্তিশালী হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা এইগুলো নিয়ে আমাদের চর্চা আমরাই করতে থাকি। ফটো দেখে রাজনীতি হয় এখন। আরে উনি যেমন দেখলাম একটা হাসলো, আরে তাইলে ওনার পাল্লাটা বোধহয় ভারী। উনি যেমন একটু দেখলাম গম্ভীর, অদ্ভুত রাজনীতি। আর সোশ্যাল মিডিয়ার কথা বলে তো লাভই নেই। আমি ভাবছি সোশ্যাল মিডিয়াতে একদিন চেষ্টা করব আমি যে কিভাবে ভাষণ দেওয়া যায়। প্রায়ই দেখি একজন সোশ্যাল মিডিয়াতে অনেক দুঃখের সুখের অনেক কথা বলে, আবার আস্তে আস্তে করে করাতের মতো ধমকিও দেয়। আমি ভাবছি ইট ইজ এন আর্ট। ভিতরে একরকম এবং বলার একরকম। কিন্তু বন্ধুগণ, গতকাল আমরা দেখেছি জনজাতি গোষ্ঠীর, আমি যখন গাড়ি দিয়ে আসছিলাম আমি দেখেছি যে কাতারে কাতারে আমাদের জনজাতি গোষ্ঠীর বোনেরা মায়েরা, তারা আমাদের এই যে সমাবেশ গতকাল হয়েছিল রবীন্দ্র ভবনের সামনে, তাদের দিকে আসছে। আমি এই সিন সিপিএমের সময় আমি দেখেছি, তারা এটা করতো। আর আমি মানে দায়িত্ব নিয়ে বলতে পারি, এই প্রথম ন্যাশনাল পার্টি যদি থাকে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এইভাবে আমি এই চিত্র যখন দেখলাম মনটা ভরে গেল। কেউ আটকাতে পারবে না। যতই ধমকানো চমকানো ওই যারা সারেন্ডার বাহিনী, তাদেরকে উস্কিয়ে এদের উপর ভিত্তি করে আগামী দিন মানে মনে করছে ছাড় পাবে না। কারণ আমাদের সাথে কে আছে? আমরা কিন্তু ওয়ান ম্যান শো না। আমাদের এখানে নেতৃত্ব যারা আছেন সবাই মিলে। আর সর্বোপরি আমাদের গার্জিয়ানকে, আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি, আমাদের পার্টির আমাদের গার্জিয়ানকে, আমাদের মাননীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি, আর সবাইকে, সারা পৃথিবীকে এখন দেখে রাখি যিনি, ভারতবর্ষ তো ছেড়েই দিন, সেই গার্জিয়ানের নাম হচ্ছে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। কি চিন্তা! কোনো চিন্তা নাই। আমি কালকে গত 2-3 দিন আগে আমি কল্যাণপুরে গিয়েছিলাম, চোখে জল এসেছিল। 26 জন নিরীহ ছেলে মেয়ে, মানে বলবো 3 বছর 2 বছরের, রাত্রিবেলায় আগুন জ্বালিয়ে সমস্ত লোক যাতে বেরোয় তাদেরকে একে রাইফেল
AK-47 দিয়ে গুলি করে তাদের মেরে গেছে। 24 জন তো অন দ্য স্পট, আর 2 জন হাসপাতালে গিয়ে মারা গেছে। আক্রোশ সমস্ত মানুষের মধ্যে আমি দেখেছি, একটা আক্রোশ আক্রোশ আক্রোশ। আমি আপনাদেরকে বলবো, আমি 69 জন, যে শুধু এই সাউথ ডিস্ট্রিক্টে 69 জন মারা গেছেন এই সিপিএম এর আমলে। মোহনপুরও বাদ যায়নি, আমার বর্দোয়ালিও বাদ যায়নি, ধর্মনগরও বাদ যায়নি, আমাদের যিনি আমাদের যে কেন্দ্রের থেকে দাঁড়িয়েছেন বনমালীপুরও বাদ যায়নি। যে কোনো জায়গায় আপনারা যাবেন, খুনের সন্ত্রাস, এবং ইলেকশনের আগে একবার সন্ত্রাস, ইলেকশনের পরে আরেকবার সন্ত্রাস। এই নির্বাচনোত্তর যে সন্ত্রাস আমার এখনো মনে আছে, এগুলো দেখতাম। আজকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারছি, আমি তো দেখেছি এদেরকে, সিপিএম এর এখন যে বড় বড় নেতা, তাদেরকে আমি দেখেছি, তারা যে এখন তাত্ত্বিক কথা বলে, আমি বলবো আমাদের কারণে তাদের উত্থান। বহু কলকারখানা আমাদের ছিল, ছোটবেলার থেকে দেখেছি জিন্দাবাদ জিন্দাবাদ, ঠিক আছে। মালিক এবং যারা শ্রমিক, তারা শ্রমজীবীদের কথা বলেন, একটা সুন্দর রিলেশন ছিল, কিন্তু ফ্র্যাঞ্চাইজি নিয়েছে পার্শ্ববর্তী দেশ থেকে, যে কোনো অবস্থায় কোনো উন্নয়ন যেন না হয়। ডেইলি ঘুম থেকে ওঠাম জিন্দাবাদ, একটা আতঙ্কের পরিবেশ। ইভেন ওয়েস্ট বেঙ্গল আমরা দেখেছি, এক মালিককে খুনই করে দিয়েছে ওরা, মানে হাত চিহ্নে ভোট দিয়েছে বলে একজনের হাত কেটে ফেলেছে। এইসব তো শেষ করা যাবে না বলে। নন্দীগ্রামের ঘটনা আপনারা সবাই জানেন, একের পর এক। আমি এইখানে যারা পৃষ্ঠা প্রমুখরা আছেন, কে কি পাবেন না পাবেন সেটা সময়ই বলবে, আমি এখন এক্ষণে ডিসক্লোজ করতে চাইছি না, সময়ই কথা বলবে। আর ভারতীয় জনতা পার্টিতে আমরা যখন এই স্টেজে উঠি, কাকে আমরা সম্মান, কাদেরকে স্মরণ করি? আমরা ভারত মাতার সম্মান করি, আমরা রাষ্ট্রবাদী চিন্তাধারায় চলি। আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ করে, পণ্ডিত দীনদয়ালজিকে স্মরণ করে তারপর আমরা কিন্তু এখানে বসেছি বন্ধুগণ। সমর্পণের ভাবনা। কে বলেছিল ক্ষুদিরামকে ফাঁসিতে যেতে? আপনারাই বলুন। সে কি ভেবেছিল যে সে কোনো জায়গার মুখ্যমন্ত্রী হবে? পণ্ডিত দীনদয়ালজিকে কোনোদিন ভেবেছিল যে আমি কোনো জায়গায় মন্ত্রী হব? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মন্ত্রিত্ব ছেড়ে উনি চলে আসছেন, জনসংঘ 1951-এ বানিয়েছেন। এবং আমরা সবাই জানি যে আমাদের 1980-তে আমাদের ভারতীয় জনতা পার্টির অটল বিহারী বাজপেয়ীজির নেতৃত্বে বিজেপি তৈরি হয়। সেই থেকে শুরু, 3 জন, 2 জন মাত্র ছিল এমপি, আর আজকে কত? 240। এর আগে আমাদের ছিল 303। অ্যালায়েন্স পার্টনার, অ্যালায়েন্স কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই অ্যালায়েন্স নিয়ে এই যে এনডিএ সরকার কিভাবে চালাতে হয়, একটা শেখার বিষয়। আমরা যে কোনো কারণে হোক আমরা সেই জায়গাটা পৌঁছতে পারিনি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন। বন্ধুগণ, এগুলো আপনারা আলোচনা করুন। আমি স্কিমের কথা বাদই দিলাম, আমি স্কিম টিম বলবো না। এখন কি কাজ আমাদের এই পার্টির যে সরকার করছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যে কেন্দ্রীয় সরকার কি করছে সেই বিষয়ে আমি নাই বললাম। কিন্তু একটু বন্ধুগণ, আপনারা যারা পৃষ্ঠা প্রমুখরা আছেন, আমি এই কথাই বলবো, আপনাদের উপর কিন্তু আমাদের এই এলাকার মাননীয় বিধায়কের অনেক ভরসা। প্রলোভন দিয়ে কার্যকর্তা বানানো যায় না। কার্যকর্তা কিন্তু তার কাজের মধ্যে, আমার মনে আছে আমি প্রতিটা শব্দ যা যা উনি আমাকে বলেছেন, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন সমস্যা হয়েছিল, আমি কিন্তু ওনার সাথে স্ট্যান্ড বাই আমি দাঁড়িয়েছিলাম। খালি নতুন মন্ত্রিসভা হয়েছে, 2 বছরের মধ্যেই নানাভাবে চক্রান্ত করে, ওই যে চক্রান্তকারীরা আমাদের মধ্যে এই বিভেদের সৃষ্টি করেছিল। I stood behind him, I was there. লয়ালিটি কাকে বলে? That I have shown that time. আমার তরফ থেকে কোনো সমস্যা ছিল না, থাকবেও না।
তো মানুষ শিখার শেষ নেই। আমি ওনাকে যখন মাঝে মাঝে অনেক বিষয়ে কথা বলতাম, বিশ্বাস করতেন। স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি উনি আমাকে বানিয়েছেন। পরবর্তী সময় উনি কি বললেন যে না, আপনাকে আর একটু বড় দায়িত্ব দেব। সবচেয়ে বড় হচ্ছে অনেস্টি যদি না থাকে, আপনি যতই চাওয়া পাওয়ার পরে আপনি কিন্তু পার্টির ইট উইল নট রান লং। কারণ আমাদের কাছে একটা ভালো উদাহরণ কিন্তু আছে, তার নাম হচ্ছে জোট জমানা। এই জোটের অপকর্মকে সামনে রেখে একটা মুখস্থ করা রেকর্ড আমরা নিজেরাও দেখতাম, চালিয়ে দিত। এবং যখন বলা হয়েছে, আমি যারা কংগ্রেসে এখনো যারা আছেন তাদেরকে আমি বলি যে আপনারা উপরে গিয়ে কি জবাব দেবেন? আপনারাই তো আসল যোদ্ধা ছিলেন তখন এই কমিউনিস্টদের বিরুদ্ধে, এবং আপনাদের লোককে খুন করা হয়েছিল তখন। যদিও আমাদের জনসংঘের, আমাদের বিজেপিরও, আমাদের চানমোহন ত্রিপুরার দিক থেকে আরম্ভ করে অনেকে, শর্মাজি ছিলেন আমাদের জনসংঘ থেকে, ওনাকে কিভাবে খুন করা হয়েছে। তো এই সব যে ঘটনা, একই কীর্তি, দর্শন, বিভিন্নভাবে যে চেহারাটা সিপিএম করত সেটা ওরা নিয়ে নিয়েছিল। ন্যাচারালি আমাদের তো আর একটা, ওই যে বললাম যে তাত্ত্বিক নেতা, সামনে সাদা পোশাক পরে সামনে আটেন, আর পিছনে সব অপকর্ম করার জন্য এই হারমাত বাহিনী পেছনে থাকতো। আমার এটাই খুব দুঃখ লাগে যে এখনো কেন ওরা যখন দেখলো এইবার আই পড়তাছি কয় না, রতনদা বেশি করে দিই, আরো অনেক আছে, আইতাছে আই পড়তাছি। আমরাও দেখতাম যে উল্টা, আপনার মনে আছে বোধ হয় 50 ডেজ এরকম করে করে আমরাও দেখতাম, ওই আইতাছে আই পড়তাছে, ভাই চিন্তা করো না, আই পড়বো, এইবার আই পড়বো। যখন সেই বিবেকানন্দ ময়দানে, অনেকে আবার বিবেকানন্দর নামে ময়দান হয়েছে সেটা বলতে আবার কষ্ট হয়, বলে আস্থা বল, ইচ্ছে করে বলে আস্থা বল। আরে বিবেকানন্দজির নামে এটা একটা ময়দান আমরা নাম দিয়েছি, এটাকে বলতে অসুবিধা হয়। এখানে কি ঘোড়াগাড়ি থাকে এখন? না উট থাকে, হাতি থাকে? কিছু থাকে না, মানুষ থাকে এখন। এবং মানুষের জন্য যিনি দিশা দেখিয়েছেন বিবেকানন্দজির নামে সেটা করা হয়েছে। যখন বলল যে এবার তো ইলেকশনের আগে বিরাট জনসভা, মানুষ আশা গিয়েছিল, হঠাৎ করে একদিন আগে খবর আসলো কি যে না, তখনের তৎকালীন যে নেতা, মোস্ট প্রবাবলি রাজীব গান্ধী, আসবে না। বাস এখানে কুস্তি আর দিল্লিতে তোস্তি। সিপিএম এর এই পিঠ আর ওই পিঠে কংগ্রেস। এতগুলো লোকের কংগ্রেসের কারণে, কংগ্রেসের মধ্যে এতগুলো লোক মারা গেল, ধরে রাখতে পারিনি। কারণ এই 5 বছরে ওরা যে কুকর্ম করেছে, সেখানেও দেখুন প্রবলেম, সেখানেও চক্রান্ত করা হয়েছে সুধীর বাবুকে কিভাবে ফেলে দেওয়া যায়, এবং সিপিএম তার পিছনে। এবং এই লোভের কারণে যেটা 77-78-এ হয়েছে, একই ল্যাটারাল এন্ট্রি নিয়েছিল, সবাই আমরা জানি, সিএফডি, জনতা পার্টি, সব ইত্যাদি হয়েছিল। এবং পেছনে সিপিএম, আমার এখনো মনে আছে যে আমরা বলি 35 বছরের রাজত্ব করেছে সিপিএম। আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী উনি তখন বলতেন, আরে না 35 বছর না, ওনারা আসলে 40 বছরের উপরে ত্রিপুরাতে রাজ করেছে। এগুলো আমার প্রতিটা কথা আমার মনে আছে। বুঝতে হবে, পৃষ্ঠাপ্রমুখ ভাই ও বোনেরা আপনাদের বলছি, যারা মোর্চারা আছেন তাদেরকে বলবো, যতক্ষণ ধরে সমর্পণের ভাবনা, আর কিচ্ছু পাবো না, আমাকে কিচ্ছু দেবে না, তবেই আপনি পার্টি করতে পারবেন। আমি এক সময় দেখি, আমি একটা উদাহরণ দিই না, অনুকূল ঠাকুরের যখন প্রোগ্রাম হয় আমি যাই, লাখো লাখো লোক, ওনার তিরোধামই হোক, ওনার জন্মদিনই হোক, যায়, একটা পয়সাও দিতে হয় না, কোনো গাড়িও দেয় না। আমি মাঝে মাঝে চিন্তা করি, এদের মতো এই যারা শিষ্যরা আছেন, আমাদের পার্টির লোক এইভাবে করা উচিত। স্রোতের মতো আসা উচিত যে ভারতীয় জনতা পার্টির আজকে প্রোগ্রাম হবে, কোনো গাড়ি দেওয়া হবে না,
কোথাও পয়সা দেব না, কোনো কাজ দেব না, কাজের বিনিময়ে নির্ধারিত হয় ভারতীয় জনতা পার্টি। আমি তো কোনোদিন আশা করিনি, একবার যখন আমি পৃষ্ঠা প্রমুখ থেকে বুথ ম্যানেজমেন্টের ইনচার্জ রামলালজি এসেছিলেন এবং ওনার সাথে যুক্ত হয়ে আমাকে বুথ ম্যানেজমেন্টের ইনচার্জ 2018-তে বানানো হয়েছিল। এটাও বুঝি না, আরে বুথ ম্যানেজমেন্ট ইনচার্জ এটা কি, এটালে আবার পড়াশোনা করতে হলো। করতে করতে এমন একটা মুখস্থ হলো, আমার মনে আছে যে আমাকে এই নিয়ে আমার গৃহমন্ত্রীজির সাথে একটু টকজাল হয়েছিল সবার সামনে। 16 তারিখ 18 তারিখ ইলেকশন, 16 তারিখ ওনার সাথে আমাদের বৈঠক হয়। আমি বললাম, बोले अरे ऐसा नहीं होता है, जाओ आप वहाँ जाके ट्रेनिंग दो, नहीं तो नहीं होगा। मैं बोला यहाँ तो मैंने गाड़ी नहीं मिलेगा यहाँ पर एक पहले दिन। तो बोलते अरे यार ऐसा नहीं होता। तो আমি যখন আমার মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছিলেন, মানিকবাবু আমরা পরে কথা বলবো, আমার একটু সমস্যা হয়, মাঝে মাঝে একটু এক্সাইটেড হয়ে যায়, এটা সাধারণ বিষয়। কারণ ওই যেহেতু আমি আই গো ইনসাইট INCIGST, যে কারণে আমার ভিতর থেকে সেটা বেরিয়ে এসছে। যখন আমি বেরিয়ে আসলাম, আমার একজন MLA সাহেবও এসেছিলেন আসাম থেকে, আর আমাদের মুখ্যমন্ত্রীজি তো ভিতরেই ছিলেন তখন। বলে अरे अब तो बहुत अद्भुत आदमी हो, अब हमारा सर्वभारतीय सभापति इसका लड़ पड़े। আমি বললাম আরে আপনি বুঝতে চেষ্টা করুন ত্রিপুরা। नहीं 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 भाई, आप हमारा सर्वभारतीय सभापति के साथ लड़ पड़े, ऐसा नहीं होता है। আমি বললাম আরে এরকম না, আমরা অনেকে বলেন নন পলিটিক্যাল পার্সন মুখ্যমন্ত্রী হয়েছে, আমাদের ত্রিপুরা প্রদেশের সভাপতি বানিয়েছেন, আবার রাজ্যসভার সদস্য করেছেন, আবার মুখ্যমন্ত্রী হয়েছেন একটা নন পলিটিক্যাল পার্সনকে। যখন পলিটিক্যাল কথাবার্তা আমি শুরু করলাম তখনও সমস্যা, যখন নন পলিটিক্যাল ছিলাম তখনও সমস্যা। তাহলে মাঝখানে যেটা হয়, আমি একটা সাধারণ মানুষ হিসাবে আমরা যে সঠিক পথে আমরা যাচ্ছি, এই কারণেই কিন্তু যেটা আমি সব ওনার থেকে অনেক কিছু আমি শিখেছি। বলছেন আমরা যদি সোজা পথে যাই আর যদি কেউ কিছু না বলে, তাহলে বুঝতে হবে যে আমাদের ভুল হচ্ছে। যদি সমালোচনা হয়, যদি আমাদের বিরুদ্ধে কোনো কথা বলে, তাহলে বুঝতে হবে আপনি সঠিক ডিরেকশন আপনারা যাচ্ছেন। আমাদের পার্টি যেভাবে আমাদের ডিরেকশন দেয়, আমরা সেই পথে কিন্তু আমরা কাজ করি। আজকে আমি এই উদাহরণগুলো আপনাদের সামনে কেন রাখলাম আমি বলছি, যে এখানেই যারা পৃষ্ঠা প্রমুখরা, একদিন আপনারা আজকে, আমি তো অন্ততকে ভাবিনি যে ত্রিপুরা রাজ্যের কোনো ব্যক্তি রাজ্যপাল হবে। এই রাজপ্রসাদের এক ব্যক্তি জিষ্ণুদেব বর্মা মহোদয়, আমাদের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, ওনার সময়ে ছিলেন, আমার সময়ে ছিলেন। ওনাকে তেলেঙ্গানার রাজধানী, যে তেলেঙ্গানার যে রাজ্য, সেখানে গভর্নর বানিয়েছে। একটু ভাববার বিষয়। এটা কিন্তু একটা রোডওয়ে হলো। আগামী দিন কে আপনাদের এখান থেকে হয়তো বা কেউ মুখ্যমন্ত্রী হতে পারেন, রাজ্যপালও হতে পারেন। এবং এটা ওই যেটা বললেন একটু আগে আমার পূর্ববর্তী বক্তা, মোদি হ্যাঁ, মোদি হ্যাঁ, मोदी है। मोदी है तो क्या बोलेगा, बोलें आपने आबार बोलें। मोदी है, मोदी है, मोदी है, सम्मान है। मोदी है तो मुमकिन है बेटा। আমরা প্রায় 2 দশকের পরে দিল্লি দখল করেছি ভারতীয় জনতা পার্টি। এর আগে মধ্যপ্রদেশ আমরা জয় করেছি। আবার সবাই বলছে এইবার কিন্তু শেষ, যাইব গা, খবর আছে কয় না অনেকে। এবার কিন্তু অবস্থা ভালো না, মহারাষ্ট্রের অবস্থা ভালো না, রাজস্থানের অবস্থা খুব আরও খারাপ। এবং এরপরে আস্তে আস্তে দেখলাম সব কটার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি, আর আমাদেরও যেতে হয় মুখ্যমন্ত্রীর সুবাদে। আমারও এখন এটা মানে ট্রেনিং হয়ে গেছে কোথায় বসতে হবে আর কি হতে যাচ্ছে। আগে তো এগুলো বুঝতাম না। আমিও ট্রেন কিভাবে যেতে হবে, আগের দিন যেতে হবে কি কখন হবে খবর নেই। কিন্তু এতবার হচ্ছে, এত জিত চারিদিকে। এবং লাস্ট যেটা হলো উড়িষ্যা,
মানে ভাবুন, উড়িষ্যার মতো জায়গায় পট্টনায়ক, এদের ফ্যামিলি পুরা কতদিন ধরে ওরা ধরে আসছে। আমরাও ভাবছি কি জানি হইব, ভগবান জানে। সেখানেও আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সেখানেও কাজ করেছেন, হরিয়ানাতে উনি কাজ করেছেন, হরিয়ানা হলো। এবার ওয়েস্ট বেঙ্গলে ওনাকে আবার সহ প্রভারী করেছেন, কাজ করছেন আমি দেখি প্রায়। এবং আমি জানি টের পাইবা বাঁচু এবার টের পাইবা, কারণ উনি তো টেস্টেড। এখানে কিন্তু কিভাবে সংগঠন তৈরি করতে হয়, হি নোজ ইট ভেরি ওয়েল। আমরা এর আগেও পশ্চিমবাংলাতে গেছি অনেক জায়গায়। কাউকে যদি বলি আপনাদের এই পৃষ্ঠাপ্রমুখ কতজন, পৃষ্ঠাপ্রমুখ এটা আবার কি, আপনাদের বুথ প্রেসিডেন্ট, আমি বললাম এই রাজ্য কোনোদিনই আসবে না ওই তৃণমূলের যারা সংখ্যালঘুদের ওই একই কায়দায় গায়ের জুড়ে গুন্ডা লেলিয়ে, যেটা আমাদের এখানে অনেক সময় করেছিল, সে একই কায়দায় কার্বন কপি অনেক আশা করেছিল আগের ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রীর প্রতি। একটা মহিলা, একটা পরিশ্রম করে এবং কমিউনিস্টদের থেকে ছিনিয়ে নিয়ে এসে আমাদের এখানে যেমন বিপ্লব বাবু কমিউনিস্টদের থেকে জিতে এনেছে। এটা একটা ভারতীয় জনতা পার্টির জন্য কিন্তু একটা বিশাল ব্যাপার। প্রথম ভারতবর্ষের মধ্যে কমিউনিস্টদেরকে হটিয়ে যে বিজেপি প্রতিষ্ঠিত হয়েছে, এটা কিন্তু একটা বিরাট ইতিহাস। আর এই কলঙ্কময় দিন আপনারা আনবেন না, পাবেন না। রতনদা কিচ্ছু দিন না, আপনাদের রতনদা আর কিচ্ছু দিন না। করবনি জিজ্ঞেস করেন আগে, করবনি পার্টিটা, এইরকম পার্টি করতে হবে। আমাদের এখানে স্ক্যানার মেশিন আছে প্রচুর, আর এটা কপাল আছে। আমি যখন মনে আছে ওনাকে আমি বললাম যে আরে আমি তো প্রথম বললেন আপনাকে তো ইয়েতে যেতে হবে, এই যখন প্রেসিডেন্ট হলাম, আবার প্রেসিডেন্ট, আরে তো সাংঘাতিক জিনিস, সেটা কি বিষয় এতগুলো লোককে, কিন্তু ওনার সাথে থেকে কিছুটা আইডিয়া আছে বলে আমি আই উইল সাপোর্ট ইউ যেভাবে হোক। আমি সারলাম, 2.5 বছর খালি করেছি প্রেসিডেন্টশিপ। হঠাৎ করে খবর এলো যে আপনাকে যেতে হবে রাজ্যসভায়। আমি বললাম আরে এইসব বাদ দিন আপনি, আমি যাব না। এই নিয়ে আমরা ওনার সাথে কিন্তু আমার একটা মানে আমার মতামতের উনি বলছেন আপনি যান, আমি বলছি ভালো হবে, আমি তারপর বাধ্য হয়ে গেলাম। যখন মুখ্যমন্ত্রী বানানো হয়েছে, আমরা কিন্তু মুখ্যমন্ত্রী কে বানাবে, মুখ্যমন্ত্রী কে আগামী দিন হবে, আমাদের হাতে থাকে না। ঠিক আছে, নিয়ম অনুসারে যা যা করার আমাদের করতে হয়, বিরোধী মানে লিডার অফ দ্য যে আমাদের এমএলএসরা হয় সেখানে নির্বাচিত হয়, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি ডিসিশন যেভাবে হয় মাথা পেতে নেয়, আমাদের মাথা পেতে নেই। যখন আমাকে জিজ্ঞেস করলো, উনাকে যখন জিজ্ঞেস করলো আপনি, উনি গিয়ে আরামসে গিয়ে বললে যে তুমি রিজাইন দাও, উনি রিজাইন দিয়েছে। আমাকে ফোন করে উনি জিজ্ঞেস করলেন যে ডাক্তারবাবু আমি কালকে আসছি, একটা বিরাট ডিসিশন হতে যাচ্ছে। আমি তো অবাক হয়ে, কিসের ডিসিশন? তারপর যখন আসলাম আমি দেখছি চারিদিকে যেমন একটা নীরবতা, নিস্তব্ধতা, অদ্ভুত একটা সিচুয়েশন। খবর পাচ্ছি এদিক সেদিক, উনি গিয়ে রেজিগনেশন দিলেন। কিন্তু রেজিগনেশনে তো উনি বলেন আমি রেজিগনেশন দেব না। ভারতীয় জনতা পার্টিতে যা বলা হয় সেটা মাথা পেতে নিতে হয়। আমি দেখতাম আর এগুলো আমি অবজার্ভও করতাম। উনি গিয়ে রেজিগনেশন দিয়েছে। পরবর্তী সময়ে কে মুখ্যমন্ত্রী হবে, সব এমএলএ বা যারা মিনিস্টার ছিলেন তাদেরকে একে একে করে ডাকলো এবং ওনাকে যখন জিজ্ঞেস করলেন উনি বললেন আমাদের মানিকবাবুকে বানালে ভালো হবে। ভারত মাতা কি, ভারত মাতা কি। আর আমি বললাম, আমাকে যখন জিজ্ঞেস করলো, কারণ আমি তো এটা তৈরিই ছিলাম না এই বিষয়টা, ঠিক আছে, সাংগঠনিক কাজটা ইত্যাদি ইত্যাদি পৃষ্ঠা প্রমুখ এগুলো চলছে, শেষ পর্যন্ত পাঠিয়ে দিয়েছে মানে রাজ্যসভায়, সেটাও চলে। তারপরে হঠাৎ যখন আমাকে জিজ্ঞেস করলো আপনি কাকে চান, আমি বললাম এইসব বেজাল বাট্টাতে যায়েন না, যেমনে চলছে উনারই থাকতে দেন। আমিও কইছি ওনার নাম, কারণ ডিসিশন তো ওইখানে। আমাদের এখানে সার্জিক্যাল স্ট্রাইক যেরকম হয়, ফ্লাইট 3 দিন সমানে বসেছিল সেখানে,
ডিসিশন অলরেডি আছে, এর জন্য উনি বলেছেন বড় সিদ্ধান্ত হতে যাচ্ছে। বললাম আমার বাড়ির লোকরা যারা বাইরে থাকে, ওরা যখন এই খবরটা আসলো আমাকে ফোন করলো, আরে এটা কি দেখছি নিউজে, তুমি মুখ্যমন্ত্রী হচ্ছ। আমি বললাম কী করবো, আমাকে তো তৈরি বানিয়েছে পার্টিতে তো এরকম। আরে এটা তো সাংঘাতিক জিনিস, সাংঘাতিক, এটা তো তুমি পারবে না, এগুলো তো মানে সাংঘাতিক কমপ্লিকেটেড বিষয়। মুখ্যমন্ত্রী কিন্তু সাংঘাতিক কমপ্লিকেটেড। এটা রাজ্যসভা তোমার যে ডাক্তার বা ইত্যাদি যে সব আছে তার সাথে খাপ খায়। আমি বারবার বন্ধুদের একটা কথা বলবো, আই ওয়াজ এ ডক্টর, আই এম নট এন অ্যাক্টর। অনেকে অভিনয় করে, অভিনেতা সব দেখি তো। আমরা চাই ত্রিপুরাতে শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বলছি, শ্রেষ্ঠ ভারত বলছি, বিকশিত ভারত 2047 মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন ডেভেলপ কান্ট্রি করতে হবে। আমরাও আমাদের ত্রিপুরা সরকার আমরা ক্যাবিনেটে ডিসিশন নিয়ে আমরা এই 2047 বিকশিত ত্রিপুরা আমরা বানিয়েছি, তার রোড ম্যাপ আমরা পাঠিয়েছি এবং 5ম স্থানে আমরা যখন এটা পাঠাই অন্যান্য রাজ্যের 28টা রাজ্যের মধ্যে আমরা কিন্তু 3য় স্থানে। এত সিনসিয়ার আমরা কাজ করি, সিনসিয়ারলি আমরা কাজ করি সমস্ত বিষয়ে। একটু দেখতে হবে, আমি বলছি আপনাদের, আমাদের যে যতগুলো আমরা প্রাইজ পেয়েছি এমনিতে দেয় না। আজকে বলছে আইন শৃঙ্খলা সারা 28টা রাজ্যের মধ্যে ত্রিপুরা নিচের দিক থেকে 3য় স্থানে। আমি সেদিন ডিজিজ এবং যারা আইজিজ কনফারেন্স আমি বলেছি, ওয়াই থার্ড, ওয়াই নট ফার্স্ট, ইউ হ্যাভ টু মেক ইট। আমি তো আপনাদের ইন্টারফেয়ার করি না, আপনাদের কোনো কাজে ইন্টারফেয়ার করি না, তাহলে কেন হবে না? মানুষ মুখ্যমন্ত্রী যখন হয় তখন কিন্তু সে বিজেপির মুখ্যমন্ত্রী হয় না। আজকে এখানে পার্টিতে এসেছি, পার্টির আমার বিজেপির পার্টির সম্পর্কে আমি বলবো আমার সবার জন্য এখানে। এবং এই যে রামরাজত্ব বলে, এগুলো কিন্তু এমনিতে না, এগুলো কিন্তু আমাদের কাছে এপিক্স, অনেক শিক্ষার আছে, যে মানুষ যেন বিচার পায়। এই যে আমি বলে এসেছি কল্যাণপুরে, আমি বললাম আমি ওনাদের কাছে আশীর্বাদ চেয়েছি যে 26 জন নিরীহ যে লোককে যারা মেরেছে, আমার কাছে খবর আছে কারা, মুখোশ পরে এখন তারা সারফেসে এসে এখন জ্ঞান বিতরণ করেন। আমাদের এখানে অনেক সারেন্ডার হলেও যার নিয়মাবলী আছে, খুন ধর্ষণ কোনো মাপ নেই, এটা কিন্তু করবেই। আমি জানি না, আমি কথা দিয়ে এসেছি, আই উইল ট্রাই মাই বেস্ট। কারণ আমাকে আমার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রায় এসে বললেন, আরে ওই ফাইলটা কী হয়েছে একটু দেখেন তো আপনি। আমি ফাইল আনাই, সব লোপাট, কোনো জায়গার মধ্যে ফাইল রাখিনি। দে আর সো ক্রুড এবং ক্রুয়েল বলে এসছি। এর মধ্যে একটা ফাইল আমি ওপেন করতে পেরেছি এবং একদম সিপিএম এর মারখামারা সিপিএম একজন অ্যাডভোকেট, যে কন্টেনার কি বলে, সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার, মনে আছে এখন কোথায় আছে? উনিও চেষ্টা করেছেন, কয়েকবার এনেছেন, আর আমি আরও একটু ঘষে মাঝে এমনভাবে করেছি যে ছাড় পাওয়ার দরকার নেই, দাড়িটারিও হয়ে গেছে দেখলাম। এবং রিপ্রেজেন্টেটিভ কার, সিপিএমের ওই অ্যাডভোকেট যে আছে, নামটা আমি নাই বললাম, আদারওয়াইজ এ কিন্তু আর উপরে উঠে যাবে। সিপিএম সব করে, আর এর মধ্যে ফাঁকে আমাদের লোকও ঢুকে যায়, মানে এতে সমস্যা হয় আমাদের। এই যে ইন্ট্রা প্রবলেম এগুলো, কারণ এই ধরনের ব্যক্তি পাবে কই? দে আর দ্য অ্যাসেট, অল দ্য ক্রিমিনালস, তারা আমাদের কার্যকর্তা হতে পারে না। আমরা ক্রিমিনালসদের আমরা পার্টি না, কাজেই সেই জায়গার মধ্যে ওরা ঢুকে যায় হঠাৎ করে। যে আমার যে অ্যাক্টিভিটিগুলো আছে, যদি আমি কোনো লিডারের সাথে আমি থাকতে পারি, তাহলে এরা কিন্তু প্রতি বছর ওরা মানে গিরগিটির মতো তাদের স্বভাব পাল্টায়, তাদের চামড়া পাল্টায়। এদের থেকে আমাদের দূরে থাকতে হবে। আমি এখানে যারা পৃষ্ঠা প্রমুখ ভাই বোনেরা আছেন, যারা এখানে আমার মোর্চার এখানে যারা আছেন, আমি একটা কথাই বলবো যে নিউ ত্রিপুরা আপনারা তৈরি করুন। মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের যে সিন্দুর, অপারেশন সিন্দুরের পরে নিউ ইন্ডিয়া বলেছে, নিউ ত্রিপুরা আমরা আগাদিন তৈরি করব। এখানে আমাকে রতনদার তো আরেকটা সমস্যা, ওই যেটা রাজীববাবু বলে গেছেন, একবার যদি ফোন করে ধরবেন, আরও 10টা ফোন করবে, মিস কল দেখি একটার পর একটা, আর সময় নাই, কথা বলতে হবে এক্ষুনি। আমি তো দেখি না, সাইলেন্সে থাকে। পরবর্তী সময় যখন ফোন করি কী হয়েছে,
রতনদা বলা না আপনার তো এরকম সো সিরিয়াস অলওয়েজ সব বিষয়ে আমাদের জন্য একটা মানে কি বলবো, যখন বিধানসভা হয় আমি নিশ্চিন্ত থাকি, রতনদা আছে, হি উইল ম্যানেজ এভরিথিং, উই হ্যাভ নো প্রবলেম। আপনারা ভাগ্যবান। আর আমি সবসময়, যাই হোক আমার মতের সাথে কেউ মিল হতে পারে, আমার নাও হতে পারে, কিন্তু যে যে কাজ করে আমি তাদেরকে কিন্তু সবসময় তাদেরকে আমি উদ্বুদ্ধ করার চেষ্টা করি, করো ঠিক আছে, ভালো হয়েছে ভালো হয়েছে। ইভেন আমি যখন মানে একটা ক্লাবের, স্বনামধন্য ক্লাবের সেক্রেটারি ছিলাম, পরবর্তী সময় প্রেসিডেন্ট, সেখানেও অনেকে বলছে এত টাকার চাঁদা উঠেছে, মূর্তিটা ঠিকভাবে ভালো হয়নি, প্যান্ডেলটা ভালো হয়েছে না, হয়নি। তো কিন্তু যারা ওই অর্গানাইজিংয়ে থাকে আমি বলে খুব ভালো হয়েছে, ভেরি গুড, ইউ শুড ডু ইট। এনকারেজ করতে হবে সবাইকে, এবং এর মধ্যেই নিজেকে খুঁজে পাওয়া। অ্যান্ড ইউ আর নাথিং বাট ইউ আর স্ট্রং, নট স্ট্রং, ইউ আর স্ট্রঙ্গার অ্যান্ড স্ট্রংগেস্ট। এটা নিজের বিদ্যেই লুক্কায়িত আছে, এগুলো বের করতে হবে বন্ধুগণ। অনেক লম্বা ভাষণ দিয়ে দিয়েছি, কারণ আজকে যখন সুযোগ পেয়েছি, মুডের উপরও ডিপেন্ড করে। অনেক দিন বাদে ওনার, আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে যিনি প্রথমে রাজ্যসভার ছিল, এখন পশ্চিম আসনের এমপি, উনাকে যখন উনি নিজেও বলেছে আমাকে, আমিও জানি না, আমাকে আবার এই রাজ্যসভা থেকে, দিল্লি থেকে, এগুলো আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এরকম, আমি উনার জন্য যেভাবে আমরা সবাই মিলে, আমি বলছি না, আমরা যেভাবে পরিশ্রম করেছি সবভাবে, সব অল লজিস্টিক সাপোর্ট, দিনে রাত্রে আমরা পরিশ্রম করেছি। উনি আমাকে যখন রেজাল্ট বেরোলো এবং সারা ভারতবর্ষের মধ্যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট ব্যবধানে উনি জয়ী হয়েছেন, এটা চারটিখানে কথা নয়। উনি আমাকে যাওয়ার সময় ফোন করে বলেন, মানিকবাবু, ডাক্তারবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার জন্য লজিস্টিক সাপোর্ট দিয়েছেন, আপনি আমার জন্য পরিশ্রম, এইগুলো তো আমি পার্টির মানে যে কেউই দাঁড়াতো, আমি করতে বাধ্য আমি। তো আজকে আমার মনের কথাগুলো ওনাকে পেয়ে আমার একটা সুযোগ হয়ে গেল এটা বলার। তো আপনাদের সবাইকে আমি আবার গেরুয়া সেলুট জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।